সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। শুরু হয়েছে শোকের মাস। এই মাসে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। গত 24 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং আজকের এই পর্বটি আমরা তার প্রতি নিবেদন করছি। সুরে সুরে তাকে আমরা স্মরণ করব। আমাদের সাথে গান শোনাতে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন মোহাম্মদ তরিকুল ইসলাম মাসুম, সঙ্গীত শিল্পী তিনি, এবং গিটারে আমাদের সাথে আছেন সারোয়ার বাপ্পি এবং কাহন শিল্পী ও ড্রামার দেবাশিস বণিক। শুভ সন্ধ্যা জানাই তিনজনকে আজকে অংশ নেওয়ার জন্য। দর্শক, সুরে সুরে আমরা আমাদের প্রিয় শিল্পীকে স্মরণ করতে চাই, তাই পুরো সময়টি আপনারা আমাদের সাথে থাকুন। জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব থেকেও দেখতে পাবেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারেন, আপনাদের মতামত জানাতে পারবেন এবং শিল্পীদের কাছে আপনাদের পছন্দের গান শোনার অনুরোধ করতে পারবেন। শুরুতেই মাসুম, আপনার কাছ থেকে একটু এই যে আমরা প্রিয় শিল্পীকে হারালাম এবং আপনি জানি যে তার গান আপনি অনেক করেছেন এবং কাভার করেছেন, তো সেই জায়গা থেকে অনুভূতিটা শুনতে চাই। আসলে শাফিন ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয় 2007 সালে। ডি জুস ডি রকস্টার নামে একটি রিয়েলিটি শো হয়েছিল, একটা ব্যান্ড হান্ট প্রোগ্রাম। তো ওখানে উনি জাজমেন্টে ছিল আর কি। তো ওইখান থেকে পরিচয়। তারপর আমরা যখন ডি রকস্টারের টপ 6 ব্যান্ড হয়ে যাই, তো ফার্স্ট অ্যালবাম যখন শুরু করি আমাদের ব্যান্ডের, প্রথম যে গানটি, এই গানটি রেকর্ডিংয়ের পর আমি প্রথম যাকে শোনাই সেটা ছিল শাফিন ভাই। এবং তখন হচ্ছে মাইলসের নতুন এখন যে প্র্যাকটিস প্যাড আছে, এটা হচ্ছে বাংলা মোটর, ওইটা তখন তৈরি হচ্ছিল প্র্যাকটিস প্যাড। তাকে ফোন দিলে বললো যে এখানে চলে আসো। আসার পর আমি তাকে হেডফোনে আমার গানটা শোনাই আর কি। তো গানটা প্রথম অংশটা শোনার পর উনি যেটা বলছিলেন, মানে আমি ওনাকে একটু মানে ওনার স্টাইলে কথাও বলতে আমার খুব পছন্দ হতো, মাঝে মধ্যে দুষ্টুমি করে হোক, ভালোবেসে হোক। তো উনি প্রথম শুনে আমাকে বলতেছে যে মাসুম, তুমি আমাকে তো একদম কপি করে ফেলেছো, ব্যাপারটা এরকম। তো এই যে ব্যাপারটা, ওনার গায়কই আমার একদম, মানে যখন আমি গান বুঝি তখন থেকেই ভালো লাগতো, কারণ প্রত্যেকটা শব্দকে উনি শব্দ চয়নগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করতেন, আমার পার্সোনালি খুব ভালো লাগতো। এই জন্য ওনাকে ফলো করতে আমার খুব ভালো লাগতো ওই অনেক আগে থেকেই। তিনি শুধু শিল্পীই নন, একজন ফ্যাশন যদি সচেতন বলি, তার গেট আপ, তার গায়কীর ঢং, সব কিছু মিলিয়ে তিনি কিন্তু সকলের একটি ফলো করার মতো একজন, অনুসরণ করার মতো একজন মানুষে পরিণত হয়েছেন। আপনারা দুজনই সঙ্গীতের মানুষ। সারোয়ার বাপ্পি, আপনার কাছ থেকেও একইভাবে একটু অনুভূতিটা একটু জানতে চাইব। খুবই আমরা সবাই শোকাহত আসলে। সারোয়ার বাপ্পি, আপনি যদি বলেন আপনার অনুভূতির জায়গাটা। তিনি একজন বেস গিটারিস্ট এবং ভোকাল, আপনি গিটারের সাথে আছেন। উনি বেস গিটারিস্ট ছিলেন এবং উইথ ভোকাল অ্যান্ড ফ্রন্ট মেম্বার ছিলেন। আমার সঙ্গে ওনার একবারই দেখা হয়েছিল গেটসার রক, নেসকোভে গেটসার রকের সময়, ওই যে 2011-এ আমাদের একটু দেখতে গিয়েছিল আর কি। আমাদের তখন তো জাজ ছিল বাচ্চু ভাই, বাপ্পাদা, আমাদের রেনেসার, পিলু খান, ওনারা জাজমেন্ট করছিল ওই অনুষ্ঠানটাতে। নেসকোভে ওইটা চ্যানেল আইয়ের একটা রিয়েলিটি শো ছিল। একদিন ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল ওইভাবেই, জাস্ট ভেরি গুড টুড বলে চলে গেল এই আর কি। একটু দেখতে আসছিল আর কি আমাদেরকে, আমাদের নতুন যারা আসছি তাদের একটু পর্যবেক্ষণ করতে আসছিল এই আর কি। তাদের গাইডলাইন তো সকলের জন্য, এখন যারা গান করছে তাদের জন্য তো খুবই প্রয়োজনীয়। দেবাশিস বণিক, আপনার কাছ থেকে একটু জায়গাটা শুনবো, অনুভূতির জায়গাটা। আসলে মানে ওনাকে হারানোর পরে আমাদের যে মানে অভিভাবকের জায়গাটা আসলে শূন্য হয়ে গেছে। মানে আমরা কিন্তু ওনাদের গান শুনে মিউজিকে আসছি, ওই গানগুলো তুলতে গিয়ে আমরা অনেক কিছু শিখছি। সো মানে ওনার সাথে হয়তো আমার সামনাসামনি দেখা হয় না, কনসার্ট দেখা হয়েছে, শোজ দেখা হয়েছে। মানে ওনাকে মিস করব, বাট নতুন কেউ এসে ওই জায়গাগুলো নিতে পারবে না। আসলে লিজেন্ড উনি, এটাই ব্যাপারটা। আমরা এখন শুরুতেই তাহলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরুতে কোন গানটি শুনব মাসুম? আসলে মাইলস, শাফিন ভাই, তাদের তো ম্যাক্সিমাম গানই হিট, সব গানই প্রিয়। তার মধ্যে আমার প্রিয়র মধ্যে প্রিয় একটি গান হচ্ছে পিয়াসী মন। এটি হচ্ছে 2000 সালে বেরিয়েছিল, প্রবাহ ছিল অ্যালবামের নাম, সম্ভবত প্রবাহ। আচ্ছা, ওইটার থেকে ওই পিয়াসী গানটা একটু আমরা গাওয়ার চেষ্টা করছি, জানি না কেমন হবে।
কারণ প্রিয় মানুষ চলেও গেছে, খুব বেশি দিন হয়নি, তো আমি চেষ্টা করছি আমরা একটু গাওয়ার। পলাতক হৃদয়ে ভাসে কার ছবি, সহসা এলোমেলো যেন হয় সবই, ভুলে জীবনে চেনা বাঁধন, মনে জাগে আজ কেন আলোড়ন, কি যে চায় এই মন, কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন। পলাতক হৃদয়ে ভাসে কার ছবি, সহসা এলোমেলো যেন হয় সবই, ভুলে জীবনে চেনা বাঁধন, মনে জাগে আজ কেন আলোড়ন, কি যে চায় এই মন, কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন। কে যেন কানে কানে বলে, দাও সারা দাও সবই ভুলে, মনেরই পরিচিত বাঁকে থমকে দাঁড়ালাম পিছু ডাকে, ভুলে জীবনে চেনা বাঁধন, মনে জাগে আজ কেন আলোড়ন, কি যে চায় এই মন, কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন। পলাতক হৃদয়ে ভাসে কার ছবি, সহসা এলোমেলো যেন হয় সবই, ভুলে জীবনের চেনা বাঁধন, মনে জাগে আজ কেন আলোড়ন, কি যে চায় এই মন, কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন, কি যে চায় এই মন, কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন। বাহ, চমৎকার। এবং আমরা আসলে গানগুলোর মধ্যে দিয়ে তাকে ফিল করতে পারছি আবার নতুন করে, তার যে স্টাইল, তার সেই গায়কীগুলো। এবার আপনার কাছ থেকে একটু জানবো যে আপনার আসলে সঙ্গীতের শুরুটা কবে থেকে এবং কিভাবে করে গানের সাথে পথ চলা শুরু? আচ্ছা, আমি ক্লাস 4 থেকে হচ্ছে উদীচী শিল্পগোষ্ঠীতে ছিলাম খুলনা। তো এরপরে যখন ম্যাট্রিক পরীক্ষার পরে, মানে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন একটুখানি স্মৃতি আছে, আমি প্রথম গিটার কিনি এবং প্রথম গানটা হচ্ছে শাফিন ভাইয়ের জাদু গানটা। একটাই কর্ড জানি আমি, একটা কর্ডে ওই গানটাই সারা মানে স্কুলে শোনাচ্ছি সবাইকে। তো এরপর হচ্ছে আমি যখন ইন্টার পাস করার পরে আমি ব্যান্ড করার প্ল্যান নিলাম। তখন হচ্ছে ভালো মিউজিশিয়ান সার্চ শুরু হয়ে গেল। এরপরে আমরা 5 জন মিলে একটি ব্যান্ড করলাম, ব্যান্ডের নাম দিলাম বর্তমান। এরপর হচ্ছে 2007 সালে এই ডি রকস্টারে দিলাম। ডি রকস্টারের পরে হচ্ছে 2009 সালে আমার ব্যান্ড বাম্বার মেম্বারশিপ পায়। এরপরে আমি আবার একটু সলো ক্যারিয়ার গড়ার জন্য পাওয়ার ভয়েস 2012 নামে একটি প্রোগ্রাম হয়েছিল, এটা চ্যানেল 9-এ হয়েছিল, এটা তো টপ 10-এ ছিলাম। তো এভাবে আর কি সেই 2000 সাল থেকে শুরু, এখনও গানকে ভালোবাসি, গান করে যাচ্ছি, এটাই। বর্তমান আপনার যে ব্যান্ড দল, সেই ব্যান্ড দল সম্পর্কে একটু শুনি যে সেখানে সদস্য সংখ্যা কতজন, কারা কারা আছে তার সাথে। প্রথমে আমার ফার্স্ট ব্যান্ডে 4 জন ছিল মিউজিশিয়ানস,
ড্রামার ছিল সাগর, গিটারে ছিল সজীব, অ্যামি ছিল কিবোর্ডে, আর গিটারে ছিল দিদার বেস গিটারে, এবং দিদার বেস্ট বেসিস্ট হয়েছিলেন ডি রকস্টারে আর কি। আর ভোকালে আমি ছিলাম আর ব্যান্ড লিডার হিসেবে ছিলাম। তো ব্যান্ড হচ্ছে আমরা পড়াশোনা করার কারণে যখন 2009 সালে বাম্বার মেম্বারশিপ পাই, তো ঢাকায় কন্টিনিউ আমাদের মিটিংগুলো অ্যাটেন্ড করতে পারতাম না, কারণ সবাই পড়াশোনা করছিলাম, আমিও অনার্স পড়ছিলাম, ওরাও সবাই পড়াশোনা করছিল। তো একটা সময় ব্যান্ডের কার্যক্রম হচ্ছে বাম্বা থেকে আমি 2010 সালে কুইট করে রাখি। কুইট করার পরে যখন আমি আবার পাওয়ার ভয়েসে দিই 2012 সালে, পাওয়ার ভয়েস থেকে বের হওয়ার পরে আবার ব্যান্ড নতুন করে নতুন সদস্য নিয়ে শুরু করি। তো এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন আমার গিটারিস্ট হচ্ছে শুভ্র, ও শাফিন ভাইয়ের সাথে লাস্ট যে শাফিন ভাইয়ের ব্যান্ড করেছিল 2 বছর শাফিন ভাইয়ের সাথেও শুভ্র বাজিয়েছিল, হ্যাঁ ভয়েস অফ মাইলস যেটা লাস্ট ব্যান্ড শাফিন ভাই করছিল, শুভ্র আছে আমার সঙ্গে। তারপর বেস গিটারে আছে হচ্ছে রফিক, আমার সঙ্গে বাপ্পি ভাইও ছিল অনেক বছর, 12 সাল থেকে প্রায় 2 বছর একসঙ্গে আমরা। বাচ্চু ভাই হচ্ছে টোটাল হচ্ছে বাপ্পি ভাইকে দেখলে মনে হয় যেন আমাদের বাচ্চু ভাই, এলআরবির বাচ্চু ভাইয়ের এমন কোনো গান নাই যে ওনার করা নেই, এবং সুপার একজন গিটারিস্ট, উনি আমার সঙ্গে কন্টিনিউ ওনার করেছিল। আমি ফেসবুক প্রোফাইল দেখছিলাম, ওনাকে আমি দেখেছি এবির সঙ্গে তার বেশ কিছু বাচ্চু ভাই তো আমার দুঃসম্পর্কে আসলে আত্মীয় হতো, ওই প্রসঙ্গে না যাই। একটা সময় আমাদের, আমি চিটাগাংয়ের বাড়ি, বাচ্চু ভাইয়ের মানে একই জায়গায়, সো ওখান থেকে তো অনেকেরই উত্থান, ওখান থেকেই বিশ্বজিৎ দা, আমাদের পার্থদা সবাই। তো একটা সময় যখন আমি এটা 95 বা এই সময়ের দিকে আমি তখন মানে গিটার শিখি আর কি, 95-94 দিকে, আমি 96-7 থেকে কিন্তু অলরেডি মানে যাকে বলে আমরা শো করা শুরু করে দিয়েছিলাম। আমার 2 ইয়ার্স মোটামুটি অনেকটা মানে এখনও তো আমি শিখছি অবশ্যই গিটার, এখনও এটা তো শেখার শেষ নেই। তো ওই সময় সোলস, এলআরবি সবাই এটার চর্চা করতো খুব। তো আমি আবার একটু ডিফারেন্টভাবে মাইলসের প্রত্যেকটা অ্যালবাম আমার কেনা হতো, যে শাফিন ভাইদের ব্যান্ডের সব অ্যালবাম কেনা হতো, এবং অ্যালবাম ধরে আমি গান তুলতাম ওই সময়টাতে। আমি একটু মানে ওই ক্যাটাগরির একটু আলাদা জনরা চিন্তা করতাম, এটা কি, এই মিউজিকটা একটু করি, ওই মিউজিকটা একটু করি। আমার মধ্যে মানে শুধু বাচ্চু ভাইয়ের মধ্যে আটকে থাকা বা সোলসে আটকে থাকা এই ব্যাপারটা ছিল না। আর মাইলসের একটা ব্যাপার কি, মাইলসের ব্যাপারটা আলাদা, মানে টোটালি মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টারই একটা লার্নিং এর ব্যাপার আছে, কিন্তু শেখার অনেক কিছু আছে। যারা তুলতে যায় তখন বুঝতে পারে আসলে এই গানটার ভিতরে কি আছে, তুলতে একটু ঝামেলা। এক্সপার্ট না হলে শাফিন ভাই তো বেস গিটার বাজাতেন, ওনার বেস লাইন কিন্তু এত সো ডিফিকাল্ট। আপনার কাছ থেকে গিটারের পার্টি আমরা আলাদা করে একটু শুনবো। আমি দেবাশিসের কাছে একটু শুনতে চাই আপনার পথ চলাটা সঙ্গীতের সাথে কবে থেকে যুক্ততা। আমার মিউজিকে আসা ক্লাস 9 থেকে, তবলা শিখতে ভর্তি হই, কিছুদিন তবলা শিখে এরপর ড্রামসের প্রতি একটা অ্যাট্রাকশন জাগে, ড্রামস শেখা শুরু করি। ফেনী থেকে আমার মিউজিক শুরু। কলেজ লাইফ পর্যন্ত আমি ফেনী ছিলাম, এরপরে ঢাকায় আসি, ভার্সিটিতে ভর্তি। আমি ইউল্যাব থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, মিউজিকটা কন্টিনিউ করছিলাম। এখন ফুল টাইম মিউজিক করছি, জব কুইট করছি, চলতেছে এইভাবে চলতেছে। ভাইয়াদের সাথে শোজ করতেছি, প্র্যাকটিস করতেছি, আরও অনেকের সাথে বাজাচ্ছি। কথায় কথায় শুনবো আমরা, আরো সবার কথাগুলো শুনবো, পথ চলার নানা কথা থাকে সেগুলি শুনবো। আবার একটি গান শুনতে চাই শাফিন ভাইয়ের গান। মানে বলছিলাম যে আমি ক্লাস 9-এ যখন পড়ি তখন হচ্ছে ফার্স্ট গিটার কিনে একটা গানই শুধু একটা কর্ড দিয়ে শুধু গাচ্ছিলাম, সেটা হচ্ছে জাদু। জাদু গানটা আমার খুবই পছন্দের গান, এবং কর্ড খুবই টাফ, এবং এটার অ্যারেঞ্জমেন্টটা আসলে ওই সময় তারা এত রিচ মিউজিক কিভাবে করলো এটা আমরা বুঝি, হয়তো নেক্সট জেনারেশন বুঝবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে তারা এত পরিমাণে ইংলিশ গান করেছিল, রাইট? তারা হচ্ছে এই যে কারণে মিউজিক অ্যারেঞ্জমেন্ট গুলো একটু ডিফারেন্ট। একসময় ওই হোটেলগুলোতে করতে কন্টিনেন্টাল ছিল, অনেক ইংলিশ গান করার পরে তাদের ভিতরে এই যে ওয়েস্টার্ন যে ব্যাপারগুলো, এই কম্পোজিশনের ব্যাপারগুলো তাদের ভিতর এমনভাবে ঢুকে যায়, বাচ্চাদের থেকে শুরু করে যারা পুরনো আছে তাদের ভিতর কিন্তু এটা প্রচুর পরিমাণে। কারণ ইংলিশ আমরা যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করতেছি এটা আসলে তো ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, সো এটা তো বাংলাদেশের না যে আমরা একতারা বা আমি এটা এইভাবে স্টাইলে করব। এটা স্টাইলটা হচ্ছে ওদের। তো ওদেরকে যারা কপি করছে বা ওদেরকে যারা প্রচুর পরিমাণে শুনেছে বা পারফর্ম করছে তাদের ব্যাপারটাই ডিফারেন্ট হয়। তো এরকম একটা গান হচ্ছে জাদু, খুবই চমৎকার একটা আর মানে মেলোডিয়াস সং। আমি একটু চেষ্টা করছি গাওয়ার। শুনি।
প্রিয়া কত যতনে এঁকেছি যে তোমায় আমার এই মনে কি জাদু তোমার প্রেমে কি জাদু তোমার চোখে নীরবে বসে দিয়েছ দোলা মৃদু হাওয়ার মতো আমার স্বপনে কি জাদু তোমার প্রেমে কি জাদু তোমার চোখে আমি তোমায় যে চাই কাছে যেন পাই চিরদিন তোমায় করেছি আপন তুমি আমারই জীবন তুমি যে আমার শেষ প্রেরণা ভেঙে দিও না এমন কেড়ে নিও না স্বপন তুমি যে আমার শেষ ঠিকানা নীরবে বসে দিয়েছ দোলা মৃদু হাওয়ার মতন আমার স্বপনে কি জাদু তোমার প্রেমে কি জাদু তোমার চোখে আমি তোমায় যে চাই কাছে যেন পাই চিরদিন তোমায় করেছি আপন তুমি আমারই জীবন তুমি যে সকল আশার প্রেরণা ভেঙে দিও না এমন কেড়ে নিও না স্বপন তুমি যে আমার শেষ ঠিকানা। বাহ, গানের কথাগুলো আসলে ভীষণ চমৎকার। আমরা শাফিন আহমেদের একটি ইন্টারভিউ থেকে আমরা জেনেছি যে উনি নিজেই বলছিলেন সঙ্গীতায়োজন তো একটা বিষয়, কিন্তু গানের কথা ভালো হওয়া খুবই জরুরি। অবশ্যই যে বিষয়টা আমরা এই বিষয়গুলো নিয়ে আরও শুনবো, বিরতি নিয়ে আসছি। দর্শক, সুরে সুরে আমরা স্মরণ করছি আমাদের প্রিয় শিল্পী শাফিন আহমেদকে। আপনারা আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের আয়োজনে আমরা আমাদের কিংবদন্তি তুল্য ব্যান্ড তারকা শাফিন আহমেদকে স্মরণ করছি সুরে সুরে। আজকের উপস্থিত আছেন আমাদের মাসুম, সারার বাপ্পি এবং দেবাশিস। আমরা কথা বলছি এবং আমি যে বিরতির আগে যে বিষয়টিতে ছিলাম যে গানের কথাগুলো আসলে খুবই মানে যেটা গুরুত্বপূর্ণ, খুব গীতি কবিতাগুলো ভালো হওয়া প্রয়োজন, যেটার কারণে মানুষের মুখে মুখে ছড়িয়ে যায় এবং যুগের পর যুগ সেটা চলতে থাকে। এই বিষয়টি নিয়ে আপনাদের ভাবনা? এটা হচ্ছে মানে আগে যখন যারা গান করতো, আমি যদি ব্যান্ডের ক্ষেত্রে দেখি, ব্যান্ডে দেখা যাচ্ছে 5 থেকে 6 জন মেম্বার থাকে বা সদস্য থাকে, তাদের ওই কোয়ালিটি থাকার কারণেই কিন্তু তারা একসঙ্গে হয়েছে। তো যখন কোনো লিরিক্স তারা পায় অথবা তারা লিখতে থাকে, তখন সবাই কিন্তু একসঙ্গে বসে এবং দেখা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু শিক্ষিত, একটা লিরিক্স বুঝতে পারে যে এই গানটা কীরকম, কতটা সুন্দর, লেখাটা কতটা গর্জিয়াস যাকে বলে, কতটা স্মার্ট। এরপর হচ্ছে সুরের ক্ষেত্রে মার্জিত, সুরের ক্ষেত্রে যখন যায় ওই তারা তো স্মার্ট বা ওরকম অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবে তারাও সুন্দর হলে তো সুরটাও লেগে যায়। হ্যাঁ, সবকিছু মিলে একটা জায়গায় ইয়ে করে যে একটা এই কথার সঙ্গে কি টাইপের সুর দিলে এই দুইটার ব্লেন্ডিংটা সুন্দর হবে। যেমন এখন কেন হয় না, এখন না হওয়ার কারণ হচ্ছে ও লিরিক্স লিখতেছে আর এ যে কি সুর করবে ও জানে না, আর এ যে কম্পোজিশন করবে এও জানে না ও কি সুর করবে। তো বলে কি এরকম একটা ইয়াতে একটা লিখে পাঠাও তো। ও লিখছে হচ্ছে দেখা যাচ্ছে চাঁদ নিয়ে কথা, আর ও টিউন যেটা করছে ওইটাও হয়তো দেখা যাচ্ছে যে কৃষক নিয়ে কোনো একটা টিউন করছে। এটা মিলে যায় এই গানগুলো আসলে টিকবেও না কোনো দিন, হয়তো ভাইরাল অনুযায়ী থাকবে। আগের ব্যাপারটা এমনই ছিল, সবাই একসঙ্গে বসতো। এটা যদি ফিল্মের ক্ষেত্রেও দেখি, আগের গানগুলো এত কেন সুন্দর হতো, সবাই বসতো যে এই গানে নায়ক নায়িকার দিকে তাকানোর সময় এই কথাটার সঙ্গে কীরকমভাবে বললে সুরটা হলে মানুষের ভিতরে গেঁথে যাবে। এই বিষয়টা যতদিন না আসবে ততদিন সুন্দর গান আর তৈরি হবে না। কিন্তু আগে এরকম ছিল বলেই এত সুন্দর গান এবং এগুলো বেঁচে থাকবে আজীবন। জি, সারার বাপ্পি, আপনার মন্তব্য কি আসলে এই বিষয়টি নিয়ে? এই বিষয়ে আমার সেম কথা। আসলে আগের ব্যাপারটা ফিল্মের ক্ষেত্রে হোক, একটা গান তৈরির ক্ষেত্রে হোক, কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সুরটা করা হতো। অনেক সময় দেখা যেত একটা সুর পেয়েছে করে একটা সুর পেলাম, কারণ
কি যে চায় মন কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা পেলাম। এটা ওরা কিন্তু এভাবে করে, আমি একটা ডকুমেন্টারি বা একটা ইয়াতে দেখেছিলাম যে আগে কিন্তু এই সুরটা এবং এই কথাটাই পেয়েছিল ওনারা, শামীম ভাই। হ্যাঁ এই কথাটা পেয়েছিল। এটা নিয়ে নাকি বানাম ভাইয়ের কাছে গিয়েছিল, বলছে এটার উপরে ভিত্তি করে একটা গান লেখা হোক। হ্যাঁ এটা মানে আনমনে চলে আসে। আগে পেতেন তারা এরকম কিছু, মানে কিছু গানে হয়তো কিছু গান এভাবে মানে পেয়ে যেত। আসলে গান বাজনা তো একটা আধ্যাত্মিক ব্যাপার স্যাপারও আছে, এটার মধ্যে একটা গড গিফটেড ব্যাপার স্যাপার থাকে। যতই আমরা গ্রামার দিয়ে গান শিখি, গ্রামার দিয়ে সারগাম দিয়ে যতই কিছু মিউজিক শিখি না কেন, গড গিফটেড জিনিসটা না থাকলে অ্যাকচুয়ালি এটা হয় না। একদমই তাই, স্বর্গীয় একটা ব্যাপার। হ্যাঁ একটা স্বর্গীয় ব্যাপার থাকতে হয়, একটা আল্লাহর প্রদত্ত থাকতে হয়, সবকিছু মিলেই। এটা সিনেমার ক্ষেত্রে হোক, গানের ক্ষেত্রে হোক, সবকিছু সামঞ্জস্য রেখে কিন্তু সঙ্গীত আয়োজনটাও এভাবে করে করতে হয় একসাথে বসে। এটা চাঁদ নিয়ে ও যেটা বললো যে চাঁদ নিয়ে লেখা গান আমি সমুদ্রের মতো করে মিউজিক করছি, সমুদ্রের এনভায়রনমেন্টে ওই ওয়েভসের উপরে, এটা তো হয় না। আমি কৃষক নিয়ে গান লিখলাম, ওটা যদি আমি প্রেমের স্টাইলের একটা সঙ্গীত আয়োজন করি তাহলে হয় না। ওনাদের এর ব্যাপারটা ছিল বলে প্রত্যেকটা গান মানুষের কাছে ওইভাবে আজীবন থেকে যাবে, আছে, থাকবে, ছিল। আর তো হবে না আসলে। ওনারা যেহেতু এক একজন এভাবে করে লেজেন্ডারি পার্সনগুলো চলে যাচ্ছে, আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি আর কি আমাদের জন্য। জায়গাগুলো আমরা আমাদের অভিভাবক হারাচ্ছি। অভিভাবক হারাচ্ছি, সত্যি কথা। দেবাশিস, আপনি অনেক, আমরা দেখছি আপনারা ইয়াংরা সবাই এখন, আপনি বললেন যে জব কুইট করেছেন, সেক্ষেত্রে প্রফেশনাল জায়গা থেকে সঙ্গীতকে বেছে নিচ্ছেন। এটা কি আসলে তৈরি হয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে? জব কুইট করছি এটা আমি বাধ্য হয়ে করতেছি। মিউজিকটা আসলে মানে সাধনার ব্যাপার, ওটা এভাবে হয় না। মানে জব করে পাশাপাশি মিউজিকটা সাইড হিসেবে রাখা, এটা আসলে পসিবল। মিউজিকটা যদি করার মতো করতে হয় তাহলে এটার পিছনে সময় দিতে হয়। এটা ডে বাই ডে মানে এটা গ্রো আপটা হয়, এটা একটা পরিধি দাঁড়ায়। বয়স যেরকম বাড়ে, আমরা যেরকম বড় হই, মিউজিকে আপনি কী পরিমাণ সময় দিচ্ছেন ওইটার আউটকামটা কিন্তু ওইভাবে ডিপেন্ড করতেছে, আউটপুটটা বের হবে, মানে ওইটার উপর ডিপেন্ড করতেছে। এই যে শাফিন ভাই বা মাইলস বা এলআরবি, ওনারা যে গানগুলো দিয়ে গেছে, ওরা প্রচুর পরিমাণে এগুলো নিয়ে রিসার্চ করছে আমার কাছে মনে হয়, টাইম দিছে, টিউনগুলো ওইভাবে করছে যেগুলো এখন আমাদের মুখে মুখে আসে। এখন একদিনে একসাথে 10-20টা গান বেরোচ্ছে, কিন্তু গানগুলোর মধ্যে 2টা গানও আমাদের মাথায় থাকতেছে কিনা এটা আমরা জানি না। হ্যাঁ, ওই ট্রেন্ডিং যে ব্যাপারটা ওটা থাকবে, কিন্তু কিছুদিন সময় পর আবার চলে যায়। সো এই জায়গাটা কিন্তু একটা শূন্যতা তৈরি হচ্ছে, লিজেন্ডরা চলে যাচ্ছে। এই জায়গাগুলো কারা কাভার করবে, এটা এখন মেইন প্রশ্ন আমাদের সবার কাছে। একদমই তাই। আমরা আবারও একটু স্মরণ করতে চাই তাকে গানের মধ্যে দিয়ে। এবার কোনটি শুনব? মাইলসের শাফিন ভাইয়ের গাওয়া খুবই জনপ্রিয় গান চাঁদ নিয়ে কথা বলছিলাম যখন, চাঁদ তারা কথাটাই আসে। এবং আসলে চাঁদ তারা খুবই খুবই জনপ্রিয় একটি গান। এটি হচ্ছে 1991 সালে বেরিয়েছিল, প্রতিশ্রুতি অ্যালবামে ছিল মাইলসের। এটি কিভাবে এখন পর্যন্ত সেই জনপ্রিয়তা রয়ে গেছে। আমি তো পার্সোনালি, ও জানে যে আমি অন স্টেজে মাইলসের গান মানে গাইতে খুব কমফোর্ট ফিল করি, এবং দর্শকও দেখে এখনো সেই রেসপন্স, একটুখানি গেয়ে ছেড়ে দিলে দর্শক দেখা যাচ্ছে গাচ্ছে। এটা আসলে ফ্যাক্ট। তো চেষ্টা করছি একটু। চাঁতারা সূর্য নাও তুমি, নাও পাহাড়ি ঝর্ণা। যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। চাঁতারা সূর্য নাও তুমি, নাও পাহাড়ি ঝর্ণা। যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা। যদি দূরে স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না।
তোমার কথা ভেবে ভেবে গল্প কবিতা আর কাব্য লিখি তোমার চোখে চেয়ে থেকে সুন্দর আমার পৃথিবী দেখিয়া না 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 তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা যদি দূরে যাও স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না চাঁদ তারা সূর্য তুমি নও পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তবুও হবে ভুল তোমার তুলনা হয় না চাঁদ তারা সূর্য নও তুমি নও পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তবুও হবে ভুল তোমার তুলনা হয় না তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা যদি দূরে স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না বাহ, চমৎকার। আমরা গানের মধ্যে দিয়ে আবারও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আবারও বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবার সবাইকে আমন্ত্রণ। আমরা গান শুনছি, গল্প শুনছি। আমরা চলে যাই মাসুমের কাছে। আমরা আপনার কনসার্ট আসলে কতটা করা হয় এবং কনসার্টের সেই ব্যাপ্তিগুলো এখনো আগের মতোই আছে কিনা, এবং নিজের গানগুলো সম্পর্কে, মৌলিক গান আমরা যেটা বলি সে সম্পর্কে একটু শুনবো। মৌলিক গান আমার 13টার মতো মৌলিক গান আছে। তার মধ্যে হচ্ছে 9টি বেরিয়েছিল আমার 2009 সালে আমার ব্যান্ড বর্তমান থেকে। অ্যালবামের নাম ছিল কোনো গান নয়, এটি জি সিরিজ থেকে। এরপর কিছু সলো গান করেছি। আর কনসার্টের ব্যাপারটা হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে আসলে তো মানুষ চায় এখনও যে ব্যান্ডের একটা ব্যাপার, রাইট বাপ্পি ভাই, এখনও এটা আছে। দেখা যাচ্ছে যে এই শাফিন ভাইয়ের সঙ্গে বললাম না আমার গিটারিস্ট বাজায়, তো শাফিন ভাই লাস্ট 2 বছর যেই পরিমাণে প্রোগ্রাম করছে, আমার মনে হয় না কোনো সলো আর্টিস্ট বাংলাদেশে এত প্রোগ্রাম করছে 2 বছরে। শাফিন ভাই এই পরিমাণে, মানে আমার 1-2টা প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে এরকম, যে আমার গিটারিস্ট নাই, তাহলে আমি এই শোটা একটু পার্টিকে বলে যে ভাই এটা কি 4-5 দিন পরে করা যাবে, হয়তো চেষ্টা করে 1-2টা এরকম হয়েছেও যে ওদিক চলে গেছে। আবার অনেক সময় হয়েছে যে শাফিন ভাইয়ের প্রোগ্রাম আমারটা আমি আগে লক করছি, তো আমার প্রোগ্রামে শুভ্র আসতে হচ্ছে, মানে শাফিন ভাই এত পরিমাণে প্রোগ্রাম করছে। তো আলহামদুলিল্লাহ এখনও আমার এই জিনিসটা আছে স্টেজে, আমার গাইতে ভালো লাগে, প্রোগ্রামও মোটামুটি আসে, করি, ভালোই লাগে। এবং তিনি তো নিজেকে এমনভাবে উপস্থাপন করতেন, ফ্যাশন, তার ফ্যাশনটাও কিন্তু সবাই অনুসরণ করে। এবং সে শুধু এটা না, দেখেন এই বয়সে, মানে এই সময়ে, মানে তার তো আর প্র্যাকটিসের দরকার নেই, কিন্তু প্রোগ্রাম ছাড়াও আমি দেখাচ্ছে আমার প্র্যাকটিস ফালাচ্ছি, শুভ্র বলছে ভাই ওই দিন ফালানো, ওই দিন শাফিন ভাইয়ের প্র্যাকটিস আছে, কি বলবো, তার পরের দিন বলছে না ভাই তারপর দিন না, তারপর দিন ফালাও। হ্যাঁ, মানে আমি ছোটবেলায় এরকম, ওই যে ফ্যাশনের ব্যাপারে কথা বললো না, আমি ছোটবেলায় শুনেছি ওনার জিন্স প্যান্ট বাংলাদেশে যারা পরে ওই ফ্যাশনটা কিন্তু ওনাদেরই আনা, এবং স্টাইল কেটে বানাতো ওনারা নিজেরা, এনে কেটে বানাতো। আমি একটা ইন্টারভিউতে শুনলাম, ওনারা তো বাইরে থাকতো না, বাইরে সিটিজেন তো মনে হয়, আমেরিকান না শাফিন ভাই, হ্যাঁ বাইরে ছিল, অনেক লেখাপড়া করেছেন বাইরে, মানে ছেঁড়া জিন্স গুলো যেটা ওটা উনি কেটে বানাতেন। জিন্সের আগে অনেক জিন্স ওনারা, এই স্টাইলটা কিন্তু বাংলাদেশে ওনাদের থেকেই শুরু। মানে সোজা কথা হচ্ছে, দেখা যাচ্ছে আমাদেরটা হচ্ছে কাপড়ের জিন্স, অনেক জিন্স ওনারা পরতো যেটা হচ্ছে চামড়া টোটাল, হ্যাঁ এরকম লেদারের ফুল, মানে এটা কেউ চিন্তাই করে নাই, মানে টোটাল লেদার। মানে তারকা বলতে যে বিষয়টা, তারকা বলতে। আরেকটা আমার ছোট একটা গল্পের কথা বলি, এটা হঠাৎ মনে পড়লো। আমি হচ্ছে 13 সাল থেকে 18 সাল পর্যন্ত হেড অফ মিউজিক হিসেবে ছিলাম প্রাণ আরএফএল গ্রুপে। তো একটা প্রোগ্রামের জন্য মাইলসকে এই করার জন্য, তো আমাদের তখন হচ্ছে প্রাণ আপের ব্র্যান্ড ম্যানেজার ছিল মনির ভাই নাম। তো মনির ভাই পরে হচ্ছে অল টাইমের হেড অফ মার্কেটিং হয়ে গেছিলো।
তো উনি ওনার বাসায় গেছে, তো বাসায় যাওয়ার পরে উনি যে একজন ব্র্যান্ড ম্যানেজার, এটা তো শাফিন ভাইয়ের কাছে এটা তো ব্যাপার না। তো উনি যাওয়ার পরে আরেকজন কথা বলতে, শাফিন ভাই তাহলে এইটা কথা হলো, তো কি করা যায়, এই যে টাকা অ্যাডভান্স দিলে পরে উনি এই মনির ভাই এখানে বসা, শাফিন ভাই ওখানে বসা, ওই লোকটা টাকাটা দিছে, শাফিন ভাই টাকাটা মনির ভাইকে দিয়ে বলছে না টাকাটা গুনে দেখো তো কত আছে। মনির ভাই তো ফুল অবাক, আরে বাবা, মানে স্টাইলটা তার ডিফারেন্ট। মাসুম ভাইটা যে কি স্টাইলে দিল যে নাও তো টাকাটা গুনে দেখো তো কত আছে, মানে সব কিছুর ভিতরে তার স্টাইল ছিল। আমার আরও একটা স্মৃতি আছে, আসলে এটা বলবো কিনা তারপর বলি। আমাদের বাম্বার একটা শো ছিল বনানী ইয়ুথ ক্লাবের মাঠে। তো হয় না যে শাফিন ভাইকে দেখতেছি, শাফিন ভাই এখানে বসা গ্রিন রুমে, আমি এখানে বসা, মানে এই শাফিন ভাই তাদেরকে দেখে বড় হয়েছি, এখন একই মঞ্চে গান করব, আবার গ্রিন রুমে একসাথে বসে আছি। তো শাফিন ভাই হচ্ছে চিকন একটা সিগারেট করতো, তো ওইটা উনি খাচ্ছিলেন, আমি ওনার দিকে জাস্ট এভাবে তাকায় আছি। তো তাকায় আসলে কিন্তু উনি যেটা খাচ্ছে এটার দিকে না, মানে শাফিন ভাইকে দেখতেছি, এই লোকের সামনে আমি বসে আছি। সিগারেট খাওয়ার মধ্যে আলাদা একটা স্টাইল। এখন উনি মনে করছে আমি মনে হয় এটা লোভ দিছি, ঠিক আছে, কি জানি বল, এই মাসুম, হঠাৎ করে আমার জি ভাই, আমি তো দাঁড়াই গেছি, কারণ ওনার সিনিয়র, এখনও রেসপেক্ট করি, রেসপেক্ট আজীবন করবো তাদেরকে। তো দাঁড়ানোর সাথে সাথে বলছে, উনি বের করে বলছে এটা নাও। আমি বলছি ভাইয়া না 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 ভাইয়া, মানে আমি বোঝাতে চাচ্ছি আমি আসলে আপনার ওইটা করার জন্য। তো বলছে যে ইটস নট দ্য সিম্বল অফ অনারিটি, অনার ফ্রম হিয়ার, মানে এটা ভেতর থেকে আসে মাসুম। তো আমি কিন্তু ওটা অনার করেই নিছি, নিয়ে জাস্ট রেখে দিচ্ছি, ওইখানেই করে নেয়। তো এই যে ওনাদের ব্যাপারগুলো, মানুষের সঙ্গে মেশার ব্যাপার, আপন করে নেওয়া, কাকে কতটুকু মানে প্রায়োরিটি দিতে হবে, কার সঙ্গে কতটুকু কথা বলতে হবে, এগুলো আসলে মাইলস থেকে শেখা উচিত। এখনো ওনাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমরা জানি তো বিশাল, এবং বলাই হয় তিনি সোনার, অনেকে বলে সোনার চামচ মুখে নিয়ে, উনি সুরের চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আমরা আপনার কাছ থেকে একটু গিটারের স্ট্রোক শুনতে চেয়েছিলাম, নীলা শোনার আগে, তাহলে আমরা একটু শুনতে চাই, মানে গিটার বাজিয়ে সুরের ইনস্ট্রুমেন্টাল টাইপের কিছু। ওকে, কি বাজাবে, কিছু একটা বাজা। ইনস্ট্রুমেন্টের যে আলাদা আলাদা আবেদন আছে, একটা কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে গেলে একটা ব্যাকআপের দরকার হয়। সো আর একটা গিটার যদি হতো, সো হয়তো বাজাতে সুবিধা হতো আর কি। অনেক অনেক সুন্দর, ভালো লাগলো। আমরা একটু এবার নীলা শুনতে চাই। নীলা, ওকে,
এটাও খুব জনপ্রিয় একটি গান, এটি 1993-তে প্রত্যাশা অ্যালবামের ছিল। আমরা একটু চেষ্টা করছি গানটি করার। প্রত্যাশা হ্যাঁ তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকেই শুধু চাই। কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাকে, অনাবিল সব সুখের ছোঁয়ায় তোমাকে কাছে চাই। ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়। নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়, যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয়। নীলা তুমি কি জানো না আমার হৃদয়ে ঠিকানা, যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়। ফুলের মতো সৌরভে ভরিয়ে দিয়ে তোমায় আমি ভালোবেসে আরো কাছে পেতে চাই। দুরন্ত প্রেম ঝর্ণাধারারি মতো ছুটে চলে অবিরত তোমার ঠিকানায়। ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়। নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়, যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয়। নীলা তুমি কি জানো না আমার হৃদয়ে ঠিকানা, যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়। বাহ, চমৎকার। এবং গানগুলোর কথা যেটা বারবারই আসছে যে কথা সুন্দর, এবং প্রত্যেকে এই রোমান্টিক গানগুলো প্রত্যেকে কিন্তু রিলেট করতে পারে, তাকে নিজেকে যে মানে যুগল থাকে তারা প্রত্যেকেই নিজেকে উপলব্ধি করতে পারে। আবারও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আবারও বিরতি যাচ্ছি, কোথাও যাবে না, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ সকলকে। প্রিয়জন, প্রিয় শিল্পী শাফিন আহমেদকে আমরা স্মরণ করছি সুরে সুরে। আমরা আবারও শুনতে চাই গান, এবং দর্শকদের অনেকের ওই কমেন্টসে এসেছে, তারা সবাই শুনতে চাচ্ছে আর কতকাল খুঁজবো তোমায়, এই গানটি এখন শুনতে চাই। আচ্ছা আচ্ছা, শেষ বিকেলের আলোয় করতে পারবো না একটু আমরা? প্রিপারেশন নাই তো দেখি। আচ্ছা, দর্শকের জন্য আমরা একটু চেষ্টা করি। এটাও প্রত্যাশার গান ছিল। আচ্ছা, আসি। বিকেলের আলো বিষাদ সন্ধ্যায়, চলতে চলতে এই পথে হঠাৎ প্রশ্ন জাগে, আর কতকাল খুঁজবো তোমায়,
আর কতকাল খুঁজবো তোমায়। মাঝরাতে ঘুম ভাঙেছে দেখি আকাশে তারার মেলা, রাতের হিমঝড়ে গাছের পাতা এমন সময়। মাঝরাতে ঘুম ভাঙেছে দেখি আকাশে তারার মেলা, রাতের হিমঝড়ে গাছের পাতা এমন সময়। হঠাৎ প্রশ্ন জাগে আর কতকাল খুঁজবো তোমায়, আর কতকাল খুঁজবো তোমায়, আর কতকাল খুঁজবো তোমায়, আর কতকাল খুঁজবো তোমায়, খুঁজবো তোমায়, আর কতকাল খুঁজবো তোমায়। সুন্দর গান। জি, এই আমরা তাকে সুরের মধ্যে দিয়েই খুঁজে পাবো আজীবন। অবশ্যই অবশ্যই। জি, আপনার ভবিষ্যতে আসলে কি কি কাজ আসছে, আগামীর কাজগুলো সম্পর্কে একটু জেনে নিব। আগামীর কাজের মধ্যে হচ্ছে আমার আমি নিজের জন্য গান তৈরি করছি, আমার স্টুডিও আছে। আমি একটি অনলাইন ড্যাশবোর্ড নেওয়া, যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি। একটা গান ওখানে জাস্ট অডিওটা দিলে, মাঝখানে তো ভিডিওর প্রচণ্ড চাহিদা ছিল মানুষের, শোনার থেকে দেখার প্রতি বেশি আগ্রহ হয়ে গিয়েছিল, যে কারণে হয় কি গানের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, মানুষ আর গান শোনে না, দেখে। তো দেখার থেকে এখন আবার রিসেন্টলি আবার এটা আসছে যে অডিও গানটাকেই একটা ডিস্ট্রিবিউশন কোম্পানিকে দিলে ওরা বিভিন্ন প্ল্যাটফর্মে লাইক টিকটক হোক, ফেসবুক হোক, শর্টস হোক, যেখানে হোক, সে সমস্ত জায়গাগুলোতে, স্পটিফাই, এগুলোতে ওরা বিতরণ করে। তো ওরকম একটা কোম্পানির সঙ্গে আমি চুক্তিবদ্ধ হয়ে ওখানে আমার পার্সোনাল নিজের গানগুলো তৈরি করে দিচ্ছি বেঁচে থাকার জন্য। আমি হয়তো কিছুদিন পরে মরেও যেতে পারি, বাট প্রজন্ম যদি কোনোদিন শুনে গানগুলো হয়তো শুনবে। জি না, আপনারা যে সুরের সঙ্গে আছেন, সুরই আপনাদেরকে বাঁচিয়ে রাখবে। অনেক অনেক ধন্যবাদ। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, তারপরে আমরা গান দিয়ে শেষ করব। দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এই শাফিন আহমেদ কিংবদন্তি তুল্য এই শিল্পীরা, তারা তাদের সুরের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন আমাদের কাছে, এটাই প্রত্যাশা। এবং ভালো গান, ভালো সুর বেঁচে থাকুক আমাদের মধ্যে দিয়ে, সেটা জানিয়ে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদ থাকবেন। শুভরাত্রি। আমরা গান দিয়ে শুনতে শেষ করব। এই গানটিও খুবই জনপ্রিয়, ধিকি ধিকি, এটাও প্রত্যাশার গান, আমরা একটু চেষ্টা করছি। ধিকি ধিকি আগুন জ্বলে, বুকের নদী বয়া চলে। ধিকি ধিকি আগুন জ্বলে, বুকের নদী বয়া চলে। ও ধিকি ধিকি আগুন জ্বলে, বুকের নদী বয়া চলে। ও ভালোবাসি এত তোরে আগে বুঝি নাই, এখন তোরে কোথায় পাই। উথাল পাথাল বুক
বুকের মাঝে কইরাছি কি ভুল, তাই তো মনটা ব্যাকুল। ভালোবাসি এত তোরে আগে বুঝি নাই, এখন তোরে কোথায় পাই। উথাল পাথাল বুকের মাঝে কইরাছি কি ভুল, তাই তো